Subscribe now. Click the bell icon to like, comment, and share. শুরু হচ্ছে লি মাউন্টফোর্ডের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া। কতদিন আমরা এই নভেলে যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী অংশ থেকে শুরু। আজ আপনারা শুনবেন এই নভেলের 20তম পর্ব। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ পর্ব। কতক্ষণ পর ওরা ঢাল বেয়ে নিচের সমতলে পা রাখল। সমতলে পা রেখে ওরা ওপর দিকে চেয়ে দেখল যে কিনার থেকে ওরা নিচে নামতে শুরু করেছিল সেটা এখান থেকে কি উঁচুতে দেখাচ্ছে, যেন একটা বিশাল হাড়ির ভেতর নেমেছে ওরা। উঁচু কিনারটার দিকে চেয়ে ওদের মনে হলো নামাটা মোটামুটি সহজ হলে যদি কোনো কারণে এখান থেকে তাড়াতাড়ি ফেরার পথ ধরতে হয়, এই চড়াই বেয়ে উপরে ওঠার দরকার হয়, তো সেটা খুব একটা সহজ হবে না ওদের কারণ পক্ষে। নামার সময় ওরা তিনজনই পায়ের তলায় নরম কাদামাটি স্পর্শ টের পেয়েছে। মাঝে মাঝে ওদের পা কামড়ে ধরছিল সেই নরম কাদামাটি। পা ডুবে যাচ্ছিল। পা টেনে টেনে এগোতেই কাল ঘাম ছুটতে শুরু করেছিল ওদের। সেক্ষেত্রে ফেরার সময় কাজটা আরো কঠিন হবে ওদের পক্ষে। যাই হোক, ওরা সময় নষ্ট না করে দ্রুত পা চালিয়ে দিল সামনের দিকে। প্রথমেই একটা ব্যাপার ওরা লক্ষ্য করল, এখানে গাছগুলো বনের অন্যান্য অংশের মতো মোটেও ঘন সন্নিবদ্ধ নয়। এখানকার ঘাসগুলো হাঁটু সমান। ওরা চতুর্দিকে অনুসন্ধানী দৃষ্টি বোলাতে বোলাতে এগোচ্ছিল। জেমস মনের কল্পনায় দেখতে পেল হয়তো এই গাছগুলোর ছায়ায় ছায়ায় কোনো এক সময় শোভা বাড়াত কাষ্ঠ নির্মিত এক একটা সুদৃশ্য কুটির। এখন আর সেসবের কোথাও কোনো অস্তিত্বই নেই। কালের প্রকোপে সব কোথায় পচে ঝুরঝুরে হয়ে গিয়েছে। ওদের আগে আগে চলেছে রবার্তা। তিনজোড়া অনুসন্ধানী চোখ চতুর্দিকে খড় দৃষ্টি বোলাতে বোলাতে চলেছে। এখনো চোখে পড়ার মতো বিশেষ কিছু নজরে পড়েনি ওদের। টনিরও কোনো চিহ্ন নজরে পড়ছে না কোথাও। যত সময় যাচ্ছে তত ওদের ভেতর উত্তেজনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। টনির কোনো চিহ্নই এখনো পর্যন্ত ওদের নজরে পড়েনি। মাঝে মাঝে নানা রকম অশুভ চিন্তা জেমসের মনের মধ্যে উঁকিঝুঁকি মেরে যাচ্ছে। ওর খালি মনে হচ্ছে ওর লাশটা যেন পড়ে থাকবে এই জঙ্গলের মধ্যেই, মনি ওল্টানো সাদা চোখ দুটো নির্নিমেষ চেয়ে থাকবে উপরে আকাশের দিকে। এইরকম কুচিন্তা ওর মাথায় আসতেই অস্বস্তি অনুভব করতে লাগলো। যতবার চেষ্টা করতে লাগলো বিশ্রী চিন্তাটাকে মাথা থেকে সরিয়ে দিতে, ততই যেন সেটা নতুন উদ্যমে ওর মাথায় এসে ভিড়তে লাগলো। ঘন্টা কয়েক খোঁজাখুঁজি করেও কোথাও বিশেষ কিছু নজরে পড়ল না ওদের। আমার মনে হয় আমরা এখানে কিছু খুঁজে পাবো কিনা, কেন এবং রবার্তাকে উদ্দেশ্য করে বলে উঠল জেমস। আমার মনে হয় না আমরা এখানে কিছু খুঁজে পাবো। বেকারই সময় নষ্ট করছি আমরা এখানে। কেন বা রবার্তার দিক থেকে কোনো জবাব এলো না। তবে কেন ওর দিকে খানিকটা বিরক্তি নিয়ে তাকালো। বলল, তার মানে কি বলতে চাইছো? টনিকে এখানে ছেড়ে রেখেই আমরা চলে যাই? এবার খানিকটা জোর গলায় জেমস বলে উঠল, টনি এখানে নেই। কেন, আমাদের মধ্যে কি ঠিক হয়েছিল আমরা ওকে না পেলে এখান থেকে শটান চলে যাব? ফুসফুস নিংড়ে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কেনের। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি ঠিক বলেছ, এবার চল তাহলে ফিরেই যাই। ওরা এবার ফেরার পথ। ওদের ক্যাম্পটা এখান থেকে কম দূরে নয়,
তার উপর ওই চড়াই ডিঙিয়ে উঠতে হবে উপরে, যেখানে প্রতি পদে পদে বাধা। সেই পাহাড়ের ঢালের কাছে এসে ওরা ক্ষণিকের বিরতি নিল। তিনজনেরই বড় বড় শ্বাস পড়ছে। খানিকটা ধাতস্থ হবার পর কে বলল, আমরা এখন ক্যাম্পে ফিরে গেলেও জানবে জঙ্গল থেকে আমরা অন্তত আজ রাতের আগে বেরোতে পারবো না। এখান থেকে ক্যাম্পটাই অনেক দূর, তার উপর সব গুছিয়ে গাছিয়ে এই জঙ্গলের সীমানা অতিক্রম করতে 24 ঘন্টা পার হয়ে যাবে। সুতরাং আজ রাতটাও আমাদের এই জঙ্গলেই কাটাতে হবে। মুখে কিছু না বললেও জেমস বুঝল যথার্থই বলেছে কে। আজ রাতের আগে ওরা এই জঙ্গল ছেড়ে বেরোতে পারবে না। হাত ঘড়ির দিকে তাকালো জেমস, বেলা এখনই দুপুর গড়িয়ে গেছে। কেনের দিকে চেয়ে সে বলল, আমি তোমার সঙ্গে একমত, কিন্তু খাবার পাই কোথায়? সারাদিন বলতে গেলে তো কিছুই না খেয়ে আছি, শরীরও দুর্বল লাগছে। দিনের আলো থাকতে থাকতেই আমাদের ক্যাম্পে ফিরে যেতে হবে। রাতটা কোনো রকমের জঙ্গলে কাটিয়ে পরদিন ভোর থেকেই যাত্রা শুরু করতে হবে। তারপর আমালি পৌঁছে পুলিশে টনির ব্যাপারটা ইনফর্ম করতে হবে। ওরা সার্চ পার্টি পাঠিয়ে ওর খোঁজ নিক। কিন্তু আজ রাতের মধ্যে যদি আমাদের মধ্যে থেকে আরো একজন মিসিং হয়ে যায়। শান্তভাবে প্রত্যেকটা শব্দের উপর এমনভাবে জোর দিয়ে দিয়ে রবার্তা কথাটা বলল যে কেন এবং জেমস দুজনেই প্রায় চমকে উঠে ওর দিকে তাকালো। মনে হলো রবার্তা যেন একটা ঘোরের মধ্যে থেকে কথাটা বলল। ওর কথার প্রত্যেকটা শব্দ কেমন যেন জড়ানো। জানি না, এবার জেমসও পাল্টা বলে উঠল, সত্যি বলতে কি রবার্তা এখন যা বলল, এইরকম একটা ব্যাপার নিয়ে জেমস নিজেও কয়েকবার মনে মনে ভেবেছে, কিন্তু মুখ ফুটে কিছু বলেনি কাউকে। টনির প্রকৃতই কি হয়েছে তা ওরা কেউই জানে না। শুধু রবার্তা যা বলেছে যে একটা ভয়ঙ্কর প্রকৃতির কুৎসিত দর্শন মহিলাই টনিকে ওর টেন্ট থেকে টেনে বের করে নিয়ে গেছে। এটাকেই এখন ওদের সত্য বলে ধরে নিতে হয়েছে। কিন্তু যদি টনির সাথে বাস্তবিকই সেরকম কিছু ঘটে থাকে, তাহলে আজ রাতে ওদের বাকি তিনজনের মধ্যে কোনো একজনের সাথে যে আবার এরকম কিছু ঘটবে না তার নিশ্চয়তা কোথায়? কিন্তু কি বা করার আছে ওদের? এখানে চুপচাপ বসে আর একটা নিশি যাপন করা ছাড়া আর করণীয় কিছু নেই ওদের সামনে। এখানে নেটওয়ার্কও কাজ করে না যে শহরে পুলিশ প্রশাসনকে ফোন করে তাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবার জন্য বলবে। এই বনে পা দেবার পর থেকে ওরা এক প্রকার হারিয়েই গিয়েছে। কেন বলল, আমার মনে হয় আমাদের এবার রবার্তার পরামর্শ মেনে চলা উচিত। আজ রাতটায় আমাদের পালা করে পাহারা দেওয়া উচিত। যদি কোনো রকম বিপদ উপস্থিত হয়, সে চেঁচিয়ে সবাইকে জাগিয়ে দেবে। জেমস নীরবে ওর কথার সম্মতি জানাল। এই মুহূর্তে রবার্তার প্রত্যেকটা উপদেশ পরামর্শ ওদের মেনে চলা উচিত বলেই মনে হচ্ছে। ফের লম্বা বন্য পথ অতিক্রম করে ওরা ফিরে এলো নিজেদের ক্যাম্পে। জেমস ভেবেছিল বোধহয় ফিরে গিয়ে দেখবে ওদের ক্যাম্পগুলো আর আসত গিয়ে দেখলো সব যেমনকার তেমন হয়েছে, কোথাও কোনো অদূরগতি। ওরা যে যার টেন্টে ঢুকে তাদের বাকি সামানগুলো দ্রুত প্যাক করতে লাগলো। বাঁধা ছাদার কাজ শেষ হলে সঙ্গে যেটুকু নুডলস ছিল স্টোভ জেলে একটা বড় পাত্রে নুডলসগুলো সেদ্ধ করতে বসে গেল। 1 ঘন্টার মধ্যে খাওয়া সেরে ওরা ক্যাম্প গুটিয়ে ফেলতে লাগলো। দিনের যতটুকু আলো এখনো আছে এর মধ্যেই চেষ্টা করতে হবে অনেকটা পথ এগিয়ে যাওয়ার। অপেক্ষাকৃত ভারী জিনিসগুলো ওরা আর সঙ্গে নিল না। যতটা সম্ভব হালকা হতে হবে নিজেদের, যাতে দ্রুত হাঁটা যায়। দামি জিনিসগুলো এই নির্বান্ধব বন্য পরিবেশে ফেলে রেখে চলে যেতে জেমসের মন সরছিল না। কিন্তু সে জানে এখন জিনিসের চেয়েও নিজেদের প্রাণের দাম বেশি।
পরিস্থিতি এখন মোটেও স্বাভাবিক নয়। যে কোনো সময় ওদের যে কারোর বিপদ হতে পারে। একটা বড় গাছের নিচে ঝোপের আড়ালে জিনিসগুলো সুরক্ষিতভাবে একরকম লুকিয়ে রেখে ওরা পা চালিয়ে দিল। কেনের নির্দেশিত পথে জঙ্গল ভেঙে ওরা দ্রুত পা চালাতে লাগলো। দেখতে দেখতে একসময় আকাশ কালো করে এলো। উপর দিকে চেয়ে ওরা দেখলো গোটা আকাশ ঢেকে গিয়েছে কালো মেঘে। বৃষ্টি এলো বলে। সেদিকে চেয়ে থেকে কেন বলে উঠল, আমাদের মনে হচ্ছে এখানেই আবার ক্যাম্পিং করতে হবে, বৃষ্টি নামলো বলে। যা মেঘ, টেন্ট খাটাতে খাটাতেই বৃষ্টি এসে যাবে, বলল জেমস। তারপরেই বলে, দেখো এখনই জোরে বাতাস বইতে শুরু করেছে। জেমসের কথা শেষ হতে না হতে ঝড়ের গাছপালার গান বাতাসের মেঘ গাছগুলোকে মুখ পাতিয়ে ধরে ওদের শিকড় থেকে উঠে ফেলার চেষ্টা করছে। ঝড়ের ক্রমবর্ধমান মত্ত মাধ্যম থেকে দুজনই এবার সম্পৃক্ত হয়ে জেমস আর রবার্ট তার দুটো একটা উপযুক্ত জায়গা খুঁজতে লাগলো, ক্যাম্প কাটানো যায়। এই আদি মরণী ঝড়ের আর মাথার উপর গাছ ভেঙে নিশ্চিত। জেমস আর রবার্টটা যখন ক্যাম্প কাটাবার জায়গা খুঁজছে, ঠিক ওই সময় ঝড়ের বাঁ দিকে কিছুটা দেখছি। করা গাছগুলো দিকে চেয়ে থাকে। হঠাৎ করে চিৎকার করে ডেকে, টনি! অস্বাভাবিক গলার সুরে রবার্ট আর জেমস চমকে তাকালো। দেখলো কেন ডান হাতের তর্জন বাম দিকের জঙ্গলের দিকে তুলে কিছু দেখাতে চাইছে। উত্তেজনায় বিস্ফারিত হয়ে গেছে তার চোখ। রবার্ট আর জেমসের সঙ্গে মিলে কেন টেন্ট খাটাবার জায়গা করছে। চোখের কোনায় বাম দিকে কিছু একটা ঘাড় ফিরিয়ে সেদিকে তাকাতে একটা মানুষের অবয়ব। আরেকটু ভালো করে নজর করতেই আনন্দ তেল হয়ে ওঠে, যার জন্য ওরা সকাল থেকে এত তাকে এ সময় এখানে টনি এসে দাঁড়িয়েছে। দেহটা প্রবল বাতাসের ঝাপটায় যেন কেনের সঙ্গে ছোটাছুটি সেই ইশারায় তার কেন ওর নাম ধরে ডেকে ওঠার আগে টনি একটা বড় গাছের পেছনে দৃশ্য হয়ে গেল। এতক্ষণ পর নিজের মধ্যে হয়ে গেল আর মস্তিষ্ক আর যেন জঙ্গল ভেঙে ছুটতে লাগলো সেই বড় গাছটার কাছে, যার পেছনে গিয়ে অদৃশ্য হয়েছে। ওদিকে কেনকে দিকে জ্ঞান শুনে ছুটতে দেখে জেমস পেছন থেকে চলে ওর নাম ধরে দেখে থামতে কেনের কানে যেন তার বেশি। সে তখন টনিকে দেখে দেখ বাধ্য হয়ে জেমস আর রবার্টটাও এবার ওর কিছু খাওয়া কেনকে যেভাবেই যদিও জঙ্গল ভেঙে আর কাদা মাটিতে বারবার পা বসে যাওয়া দৌড়তে বেশ কষ্ট হচ্ছিল, তবু ওরা ছোটার গতি কমালো। টনি, টনি তুই কোথায়? তুই কোথায় টনি? ঝড়ের গর্জনের মধ্যে চাপা পড়ে গেল। সে চিচিয়ে বলতে লাগলো, থাম থাম বলছি টনি, আয় এদিকে আয়। কেন কেন থামো বলছি। পেছন থেকে সমান জোরে জেমসও চেঁচিয়ে কেনের অবশ্য ছোটার গতি কমাবার কোনো লক্ষণ দেখা গেল। সে তখন বন্ধুদের কাছে পাওয়ার জন্য তাকে মনে হচ্ছে সে পারিপার্শ্বিক অবস্থা গেছে। এমনকি জেমস ওকে থামতে বলছে তাও যেন পানি প্রবেশ করছে। তার তীব্র বিশ্বাস বেঁচে আছে।
তার কোনো সাহায্য করে। একসময় সেই বড় গাছটার পেছনে চলে এলো, তার একটুবারই হাত পেছনে এসে থামছে। গাছের পেছনে একটু আগে অদৃশ্য হয়েছে, তাহলে এরই মধ্যে সে কোথায় উড়ে গেল? শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।